91% সহিংসতা কিন্তু বিএনপির দ্বারা সংগঠিত হয়েছে। এই সংস্কার করলেই গণতন্ত্র ফিরে আসবে? তার কর্মের সাথে তার যে প্রতিশ্রুতি সেটা কিন্তু প্রথম দিনের যে স্টার্টিং, সে স্টার্টিংটা কিন্তু আসলে ভালো হয়নি। বাংলাদেশের দুটো জায়গায় মেজর পরিবর্তন দরকার। একটি হচ্ছে এখানকার শাসনতান্ত্রিক যে কাঠামো আছে, যেটার জন্য আমরা বলেছি মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ এবং সেটার ভিত্তিতে পরবর্তী সংবিধান সংস্কার। আর দ্বিতীয়টি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। আমাদের প্রথমটি মোটামুটি বলা চলে যে এখন পর্যন্ত যেহেতু নির্বাচন হয়েছে, সরকার আজকে শপথ নিয়েছে, প্রথম ধাপটি প্রায় কাছাকাছি এসেছে। জাস্ট সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া, এটা একটি জটিলতা তৈরি হয়েছে বিএনপি কেন অঙ্গীকার নামায় যে মানে অঙ্গীকার নামায় যে বিএনপি তো সিগনেচার করেছে জুলাই সনদের অঙ্গীকার নামা, তাহলে সেইটা কি যথেষ্ট না? এবং তারা কিন্তু ঘোষণা করেছে স্পষ্টভাবে যে তারা প্রতিটা মানে তারা যেখানে সিগনেচার করেছে তার প্রতিটা শব্দের সাথে তারা থাকবে এবং সেটা বাস্তবায়নের জন্য কাজ করে যাবে। আপনি যেটা বলেছেন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রতিজ্ঞা করেছেন এবং সেটা থাকবেন। সেই থাকার জন্য যদি আপনাকে বলা হয় যে যাত্রা শুরু করাটা, না, এটা সন্দেহের জায়গাটি নয়। আমরা তো পূর্বের ইতিহাসও বেশ কিছু দেখেছি, আমাদের সামনে এক্সাম্পল আছে। আবার একই সাথে আমরা যেটা দেখি যে প্রতিশ্রুতি যেটি করেছে সেটি তো সেটি করে ফেললেই হয়। তিনি বললেন যে, আপনি বললেন যে আমি যাব, কিন্তু আপনি বাসা থেকে বের হচ্ছেন না। তো আজকের যে প্রথম যে যাত্রা, সেই যাত্রাটা তিনি শুরু করেননি, কিন্তু আবার একই সাথে আপনি বলতেছেন যে আমরা প্রত্যেকটা সংস্কার আমরা বাস্তবায়ন করব। তাহলে তার কর্মের সাথে তার যে প্রতিশ্রুতি সেটা কিন্তু প্রথম দিনের যে স্টার্টিং, সেই স্টার্টিংটা কিন্তু আসলে ভালো হয়নি। দ্বিতীয়ত যে বিষয়টি আপনি বলছেন যে সহিংসতারা, পাপিয়া আপা বেশ একটা অভিযোগ করলেন চাঁপাইনবাবগঞ্জের ক্ষেত্রে যে বোমা হামলা হয়েছে, সেখানে সন্ত্রাসী হামলা হয় পরের দিনের ক্ষেত্রে। দেখেন, আমরা কিন্তু পুরো নির্বাচনের পূর্বে অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার ক্ষেত্রে টিআইবির কিন্তু আমরা একটা রিপোর্ট দেখেছি যে অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক সহিংসতা হয়েছে, সেই সহিংসতার ক্ষেত্রে 91% সহিংসতা কিন্তু বিএনপির দ্বারা সংগঠিত হয়েছে। এবং তার এই সহিংসতার শিকার জামাত এনসিপি যতটা না হয়েছে, তার চেয়ে সবচেয়ে বেশি শিকার হয়েছে তার দলের অভ্যন্তরীণ নেতাকর্মীরা। এবং সেখানে প্রায় 150-এর অধিক, কোনো কোনো রিপোর্টে সেটা 250-র মতন, যে তাদের নিজস্ব দলের নেতাকর্মীরাই খুন হয়েছেন। এবং আমরা নির্বাচনের তফসিলের পরে যেটা দেখলাম যে শেরপুরে আমাদের যে মাওলানা রেজাউল করিম, জামাতের একজন ওয়ার্ডের সভাপতি ছিলেন, তিনি কিন্তু খুন হয়েছেন এই সহিংসতার কারণে। ফলে চাঁপাইনবাবগঞ্জের ক্ষেত্রে চিত্রটা কিন্তু বাকি জায়গাগুলো কিন্তু সকল দলই কম বেশি না। এখানে আপনি 91%-এর তো আপনি 7%-এর সাথে কম বেশি বলতে পারেন না। এখানে যে সমস্যাটা হয়েছে যে দেখেন যে পুরো এস্টাবলিশমেন্ট আমাদের, যে আপনি যেটা বললেন না যে আমাদের নতুন হিসেবে বড় চ্যালেঞ্জটা কি, আমাদের সবচেয়ে এই যাত্রায় আমাদের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল হোল যে এস্টাবলিশমেন্ট আছে, এস্টাবলিশমেন্ট বলতে একটা রাষ্ট্রের বিজনেস গ্রুপ, মিডিয়া গ্রুপ এবং তার ব্যুরোক্রেসি এবং একই সাথে রাজনৈতিক যে এস্টাবলিশমেন্টগুলো, সিভিল সোসাইটি থেকে শুরু করে, তারা কিন্তু সম্মিলিতভাবে নতুন যে একটা ফুল ফুটার কিংবা হচ্ছে যে নতুন একটা চারা তৈরি হয়, সেটারে তারা সবসময় ভয়ের মধ্যে থাকতেন। আর সার্বক্ষণিক আমরা যেটা দেখেছি, যেমন আপনি ধরেন যে টকশোতে সবসময় আমাদের সাথে টকশো করতেন সমালোচনা করে যে সরকারের পক্ষ থেকে। আজকে দেখলাম তিনি তারেক রহমানের উপদেষ্টা পরিষদে তারা হচ্ছেন দায়িত্ব নিচ্ছেন। তাহলে টকশো করছেন তিনি নিরপেক্ষ জায়গা থেকে, নিরপেক্ষ না। আজকে দেখলাম তিনি তারেক রহমানের যে উপদেষ্টা পরিষদ আছে সেখানে তিনি জায়গা পেয়েছেন। ডক্টর জায়েদ ভাই তিনি কিন্তু প্রতিমন্ত্রী জায়গা পজিশন নিয়েই পজিশনটা ওইভাবে না, উনি পজিশনটা নিতেন। কিন্তু জানেন একটা টকশোতে যখন 3 জন ডাকতো, তখন কিন্তু অ্যাজ এ সাপোজ আমাকে ধরেন এনসিপির প্রতিনিধি হিসাবে, যাতে একজন দলের বিএনপি থেকে একজন ডাকতো নিরপেক্ষ হিসাবে, ওনারা থাকতেন সেই জায়গা থেকে। হচ্ছে কি পুরো জায়গাটা হচ্ছে কি যে 2:1 এইভাবে হচ্ছে পুরো জায়গাটা হচ্ছে। আপনি কি বলতে চান যে উনি আসলে বিএনপির সাথে যুক্ত ছিলেন কিন্তু উনি অ্যাক্ট করতেন এরকম বলতে চান, নাকি এরকম? কিন্তু এইভাবে দেখছেন না কেন যে ওনার মতো ধরেন একজন ইন্টেলিজেন্ট লোক যে হচ্ছে অনেকগুলো বিষয়ে কথা বলতে পারে, তো বিএনপি তো তাকে অ্যাকোমোডেট করতে পারে। আমার যদি সেই যোগ্যতা থাকে, তিনি তো প্রশ্ন করে নাই। আপনি দেখেন এনসিপি কে যেমন জামাত অ্যাকোমোডেট করে জোট করলো, তাহলে এনসিপি কি ইসলামী ছাত্র শিবির কে জামাত করতে এরকম ব্যাকগ্রাউন্ড আছে? না, এটা একটা হচ্ছে রাজনৈতিক দল আকারে
জোট করা, যে জামাতের সাথে উপদেষ্টা আপনাদেরও জোট ছিল হতে পারে, টানা 22 উপদেষ্টা। বছর আপনাদের সাথে একসাথে আমাদের জোট ছিল। নির্বাচনী জোট ছিল। আমরা যে জায়গাটা প্রশ্ন তুলছি যে যেমন ধরেন আপনি পুরো 1.5 বছর কি জানছেন যে এনসিপি কিংস পার্টি, এই অভিযোগটা আপনারা সব সময় করে আসছে, কিন্তু এই গভর্নমেন্টের যে অ্যাটর্নি জেনারেল ছিলেন সে আজকে শপথ নিয়েছেন বিএনপির আইনমন্ত্রী হিসাবে। উনি তো আগেই- এই গভর্নমেন্টের আগেই স্বরাষ্ট্র চাকরি ছেড়ে উপদেষ্টা- দিয়েছেন কিন্তু। না না, এই গভর্নমেন্টের নির্বাচন করতে গেছেন কিন্তু। স্বরাষ্ট্র সচিবের যে ভূমিকা ছিলেন তিনি এখন তারেক রহমানের মন্ত্রী পরিষদ সচিব। এই গভর্নমেন্টের যিনি হচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তিনি পররাষ্ট্র দায়িত্ব ছিলেন, অথচ এনসিপির সাথে যেমন মাহফুজ আলম তো এনসিপিতে যোগদানও করে না, এনসিপির সাথে তিনি কিন্তু নাই অফিশিয়ালি, কিন্তু মাহফুজ আলমকে কিন্তু পদত্যাগ তার করতে ভাই- বাধ্য করছেন। তার ভাই না, তো- না, তার আপনি ভাই না, তার আপনি পরিবার ভাই হিসাবে তো হিসেবে আলাদা করতে পারেন। তো, এখন মানে এই আপনি গভর্নমেন্টে তো নির্বাচন বহু করছেই মন্ত্রী করছে। আছেন যে মন্ত্রী সরাসরি আওয়ামী লীগের ফ্যামিলির আত্মীয় ছিলেন, সেই আপনি তো ভাই আপন ভাইয়ের ভাই, না আপন ভাই ফ্যামিলি আছে না, আপনি বা যেমন ধরেন যে আপা গত- বলেন না এখানে একটু একই ব্যাপার- ফ্যামিলির আছে এখানে না, একটু বিএনপি ব্যাপার করছে, হচ্ছে আওয়ামী কি- লীগ আরিফুল করছে। ইসলাম আদিব, না এখানে আরেকটু যেমন- ব্যাপার হচ্ছে যেমন তত্ত্বাবধায়ক আমাকে- সরকারের ছিলেন তারা বর্তমান বিএনপি আজকে শপথ নিচ্ছে ওখানে আছেন, কিন্তু 7 দিনের ভিতরে যে থাকবেন তারা এই নিশ্চয়তা তো নাই। না না, 7 দিনের ভিতরে থাকবেন বিষয়টা ওই জায়গাটা বুঝে 7 নেন। দিনের মধ্যে যে ওনারা আপনি পরিবর্তন সারা হবেন জীবন, না। এই সরকারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে উপদেষ্টা ছিলেন যাকে পদত্যাগ পর্যন্ত হচ্ছে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তার পদত্যাগ পর্যন্ত চেয়েছেন, আপনার পরবর্তী দেশে তার মাধ্যমে তারেক রহমান একটা মিটিং মানে আপনি হয়েছে যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডক্টর খলিলুর তাকে রহমানকে এখন নিয়ে কথা আপনি বলছেন। হচ্ছে এই গভর্নমেন্টের ইলেকশনটা তার আন্ডারে হয়েছে, মানে তার আন্ডারে বলতে এই উপদেষ্টা তিনি দায়িত্ব থেকে এই নির্বাচন করেছেন, ফলে নির্বাচন নিয়ে সর্বশেষ মুহূর্তে আমরা যে গণনা নিয়ে যে অভিযোগ করছি সেখানে কিন্তু আমাদের প্রশ্ন করার কিন্তু জায়গাটা কিন্তু রয়ে গেছে, ফলে এই জায়গাটা কিন্তু আসলে কোনোভাবেই তাদের এটা উচিত ছিল না। এখন আপনি বিএনপি বড় দল রাজপথে ক্ষমতা দেখাইতে পারে, ডক্টর ইউনূসকে চাপ দিয়ে হচ্ছে ছাত্র উপদেষ্টা দুজনে পদত্যাগ করিয়েছেন, কিন্তু যারা হচ্ছে বিএনপির সাথে হচ্ছে গভর্নমেন্টে যোগদান ছাত্র করছে, উপদেষ্টাদের চাপ দিয়ে পদত্যাগ করেছে না, তারা নির্বাচন করবে না এই না জন্য না, পদত্যাগ করেছে। নির্বাচন করার জন্য না, এটা কন্ডিশন ছিল পরবর্তীতে বিএনপির থেকে, পরিস্থিতিগত যে কারণে ভোট করেনি, তাদেরকে দাঁড়ায়নি ভোটে। আপনারা হচ্ছে গভর্নমেন্ট থেকে যেমন মাহফুজ আলম তো কোনো নির্বাচন করেন নাই, নির্বাচন করার কোনো না, এটা আলাপও কিন্তু তার পাপিয়া ন্যূনতম খুবই ছিল না। গুরুত্বপূর্ণ। আদিব উনি যে ঠিক কথাটা আছে? বলছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে যেমন আপনি ধরেন হচ্ছে আপা, যেমন ধরেন আপনি আমার বিরুদ্ধে অভিযোগ তুললেন যে আদিব এই দোষে দুষ্ট, পরবর্তীতে আমি আপনার সাথে নেগোশিয়েট হলাম, তাহলে এখানে দুটো জিনিস ঘটছে, হয় তার সাথে কোনো এই ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে কোনো ধরনের নেগোশিয়েট হয়েছে জনাব তারেক রহমানের সাথে খলিলুর রহমানের